আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে যে ঢাকা বোর্ড ২০২৬ সালে রাইট ফর্ম অফ সিট যে কোয়েশ্চেনটা আসছে সেটা নিয়ে। এখন আহ, এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি প্রথমে এটা বলে নিই। আসলে দেখা গেছে যে কোন ইংলিশে গ্রামারে যে কোনো একটা টপিকেই আমাদের রুলস নিয়ে যে মানে অনেক ভিডিও থাকে, অনেক সময় ইউটিউবে আমরা হাজার হাজার টপিক পাই। ওইটা সার্চ নেশন লিখে সার্চ দিয়ে হাজার হাজার টপিক ভিডিও চলে আসবে। রাইট ফর্ম অফ লিখে সার্চ দিলেই হাজার হাজার ভিডিও চলে আসবে। বা সমস্যা যেটা সেটা হচ্ছে যে এই যে আমরা এত রুলস শিখলাম, এত রুলস জানলাম, তাহলে এই যে এত রুলসটা আমরা বোর্ডে যখন কোয়েশ্চেন আসবে তখন আমরা অ্যাপ্লাই করবো কিভাবে, তখন আমরা ইমপ্লিমেন্ট করবো কিভাবে, এই জিনিসটা নিয়ে সমস্যা। অ্যাজ এ স্টুডেন্ট আমি এটা ফেস করছি। দেখা গেছে যে কোনো টপিকের বোর্ডের আনসার নিয়ে বা বোর্ডের কোয়েশ্চেন নিয়ে এলাবোরেটলি বা আসলে সহজ করে কেউ বোঝায় না। অনেকে আছে, আচ্ছা ঠিক আছে, বলে ওকে পাস্ট টেন্স হয়েছে তো এটা টেক টু ক্যান বসবে, তাইলে হয়ে গেছে এইটুকু। বাট এটা আমার কাছে মনে হচ্ছে অনেক ভেগ আনসার, মানে কোনো ক্লিয়ার আনসার বা ক্লিয়ার এক্সপ্লেনেশন থাকে না, মানে বোর্ডের কোয়েশ্চেন গুলো ক্লিয়ার এক্সপ্লেনেশন থাকে না। তো এই কারণে লিস্ট আমি ইউটিউব পাই নাই আর কি। আর ২০২৬ সালে তো আনোই নাই, অবশ্যই নাই। আগের বছরগুলোতেও ক্লিয়ার এক্সপ্লেনেশন নাই। এই জন্য আসলে এই ভিডিওটা বানানো। তো আসলে আমাদের শুধু রুলস তো শিখলে হবে না, রুলস তো আমরা মানে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, রাইট ফ্রম অফ লিখেই সার্চ দিলে অনেক ভিডিও আসবে বা মিলিয়ন মিলিয়ন ভিউ। বাট বিষয়টা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবো ওইটা নিয়ে কোনো ভিডিও নাই আর কি। তো এই জন্যই আসলে এই ভিডিওটা বানানো। আমি সামনে মানে ভবিষ্যতে আরো চেষ্টা করবো এরকম ভিডিও বানানোর। বা আজকে দেখি এরকম এটা ফিডব্যাক কেমন আসে বা কিরকম হয়। তো প্রথমে যে টপিকটা বা প্রথমে আমাদের যে আমরা আজকে যে রাইট ফর্ম অফ কোয়েশ্চেনটা আছে সেটা দেখে নিই। তো এর আগে বলে নিই যে রাইট ফর্ম অফ যে কোনো সময় আনসার করতে হলে আমাদেরকে দেখতে হবে পেসেজটা, রাইট ফর্ম অফ যে পেসেজটা আসছে ওই পেসেজটা কোন টেন্সে আছে। সাধারণত যে টেন্সে থাকে ওই টেন্সটা আমাদের ফলো করতে হবে। তবে এর মানে এই না যে ওই টেন্সেই আমাদের আনসার করতে হবে প্রত্যেকটা আনসার, কোয়েশ্চেনের আনসার যে ওই টেন্সেই হতে হবে এরকম না। বাট বিষয়টা হচ্ছে ওইটা ফলো করতে হবে, ওইটা মানে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এই যে ঢাকা বোর্ডে যে কোয়েশ্চেনটা আসছে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে কিভাবে আছে, মানে এটা একটা সাধারণ একটা নর্মাল একটা ঘটনা নিয়ে এটা কোয়েশ্চেন আসছে যে প্রাইস অফ এসেনশিয়াল থিংস। তো এটা আসলে একটা নর্মাল বিষয়, মোটামুটি প্রেজেন্ট সিম্পল টেন্সে এটা মোটামুটি বেশিরভাগ সময় থাকে। তো দেখে নিই আমরা কি একটা একটা করে সলভ করি। তো প্রাইস অফ এসেনশিয়াল থিংস, essentials is such a crucial factor that it directly controls the life and the living of the majority people. এখন এটাকে আনসার কন্ট্রোল কেন হলো? এখন অবশ্যই এই জ্ঞানটা থাকতে হবে, এই নলেজটা, ভোকাবুলারি নলেজটা থাকতে হবে যে আমরা কখন কোনটা বসবে এটা বোঝার জন্য। যখন যেটা বসবে এটা তখন আমরা কি করে ফেলবো, একটা এখানে দাগ দিয়ে দিব, একটা কোয়েশ্চেন আনসার করার সময় একটা দাগ দিয়ে দিব। তো ওইটা আর মাথায় মানে যখন নেক্সট আনসার করবো ওইটা আমরা বাদ দিয়ে চিন্তা করবো। তো যাই হোক, তো অবশ্যই কি হবে যে price of essentials is such a crucial factor that it directly controls যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এটা হচ্ছে কি ডাইরেক্টলি সরাসরি বা প্রত্যক্ষভাবে মানুষের বেশিরভাগ মানুষের জীবন যাপন নিয়ন্ত্রণ করে। তো এটা এখানে অবশ্যই এই জিনিসটা রেলেভেন্ট, অন্য কোনো কিছু শুধু রেলেভেন্ট না। এখানে যদি কোনো কনফিউজিং মানে ওয়ার্ড থাকতো তখন আমি এক্সপ্লেন করতাম, বাট এখানে কন্ট্রোলটাই সবচেয়ে রিলেভেন্ট একটা ওয়ার্ড। তো কন্ট্রোল, এখন কন্ট্রোলস কেন হইলো? ওই যে আমার বেসিক ক্লাসে আছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে এস পাই এস হয়। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস পাই এস যে হয়, এটা কখন হয়? যখন এই টেন্সটা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। তো এইটা কিভাবে বুঝলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স? আমরা বুঝতে পারছি কারণ হচ্ছে এটা একটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটা বৈশিষ্ট্য বলছিলাম, সবচেয়ে কমন এবং মেইন বৈশিষ্ট্য হচ্ছে মানে সবচেয়ে বেশি মানে কমন বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এটা একটা সাধারণ ঘটনা বা সাধারণ নর্মাল বিষয় হয়, মানে নিত্য প্রয়োজন নিত্য দিনে যেগুলা হয় সাধারণ ঘটনা, ওইটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। আরো আছে, তো ওইটা ভিডিওতে আছে, বাট আর মেইন সবচেয়ে কমন এটাই যে যেগুলা সাধারণত হয়। তো এই যে এখানে কি যে অবশ্যই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামটা কি এতই গুরুত্বপূর্ণ বা এটা দামটা এতই রেলেভেন্ট, এতই গুরুত্বপূর্ণ যেটা মানুষের জীবনকে ডাইরেক্টলি কন্ট্রোল করে। ওই যে এখন ইট আছে, এই জন্য মানে ইট থাকলেই যে আমার কি দিতে হবে, এস বাই এস দিতে হবে এইরকম না, আমাকে দেখতে হবে যেটা কিসে আছে। যদি প্রেজেন্টে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে এবং অ্যাক্টিভ ভয়েস হয়, তখনই আমি কি করব, আমি এস অথবা ইএস দিব। আচ্ছা, তো প্রথমে এটা গেল যে ইট ডাইরেক্টলি কন্ট্রোলস দ্য লাইফ অ্যান্ড দ্য লিভিং অফ মেজরিটি পিপল। ওকে, পরে আসি।
the measures so far taken by the government have earned appreciation from the people. এখন এখানে কি হলো, প্রথমে এটা টেকেন হয়েছে, টেকেন, এখানে অবশ্যই এটাই বেশি যুক্তিযুক্ত যে টেকেন, টেকটা ইউজ করবা। এখন বিষয় হচ্ছে টেকেন কেন হলো, এখন আমাদের দেখতে হবে পরে কি আছে, ঠিক এর লাইনে পরে আছে কি বাই। বাই দ্বারা আমরা কি বুঝি, বাই দ্বারা আমরা একটা শর্টকাট বা একটা চিট কোড যে মোটামুটি বুঝতে পারি যে বাই থাকলে এটা কি হবে, প্যাসিভ ভয়েস হবে। কেন প্যাসিভ ভয়েস হবে, যে এইটা একটা আলাদা আলোচনা, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস। তো অবশ্যই অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে কি হয়, যে সাবজেক্ট যেটা আছে ওইটা কাজ করে না, কাজ করে আসলে অবজেক্ট, বাট ওখানে তো, বাট সাবজেক্ট যেটা আছে সেটা কাজ করে না, কাজ করে অবজেক্ট, বাট ওইখানে কি থাকে, সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ থাকে। তো ওই যে এখানে এখানে সাবজেক্টটা কি, দ্য মেজার্স। তো দ্য মেজার্স কি, অবশ্যই আহ, একটা দ্য মেজার্স কি, অবশ্যই একটা কাজ। তো এটাকে এই কাজটা, এই পদক্ষেপটা কে নিয়েছে, বা এই পদক্ষেপটা কি, টেক, মানে টেক ভার্বটা কি, টেক। দ্য মেজার পদক্ষেপ নিয়েছে, কে নিয়েছে, সরকার নিয়েছে। সরকার কি এখানে আছে না, এখানে অবজেক্ট হিসেবে আছে। তো এই সরকারটা কি এখানে অ্যাক্টিভ, মানে মানে এই সরি, এই যে সাবজেক্ট যেটা দ্য মেজার্স, এটা কি অ্যাক্টিভ, অবশ্যই না। দ্য মেজার্স তো অবশ্যই অ্যাক্টিভ না, মানে এই সাবজেক্টটা কাজ করতেছে না। সুতরাং যেহেতু এই সাবজেক্ট কাজ করতেছে না, সুতরাং আমি কি বুঝতে পারবো, সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ। আর সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হলে কি হয়, প্যাসিভ ভয়েস হয়। এখন গেল, এখন প্যাসিভ ভয়েস হলে কি হয়, প্যাসিভ ভয়েস হলে সবচেয়ে কমন, আমাদের সবচেয়ে বেশি কমন যে প্যাটার্ন বা স্ট্রাকচার আছে সেটা হচ্ছে এমিজার প্লাস ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল। এখন এমিজার প্লাস পাস্ট পার্টিসিপল হয় তখন যখন একটা ওই যে সাধারণ কোনো বিষয়াবলী বলে, যে ইট ইজ কল দ্য জেন্টলম্যানস গেম, ক্রিকেট ইজ কল দ্য ক্রিকেট ইজ কল দ্য জেন্টলসম্যান গেম, তখন আমরা কি ইউজ করি, তখন আমরা এমিজার ওয়াজবের, আমি সরি এমিজার প্লাস পাস্ট পার্টিসিপল, নট ওয়াজবের। ওয়াজবের রুলস আলাদা, মানে ওয়াজবের বেসিক ভয়েসের ক্ষেত্রে নিয়মটা আলাদা, প্রত্যেকটা নিয়ে বললে তো এটা অন্য টপিক হয়ে যাবে। তো যাই হোক, তো এমিজার সবচেয়ে কমন, অবশ্যই এমিজার কমন, এটা কেন বলতেছি ঠিক পড়ে আছে এই জন্য। তো এমিজার, এমিজার প্লাস পাস্ট পার্টিসিপল, এটা কখন হয়, যখন সাধারণ বিষয় বলি, যখন ক্রিকেট ইজ কল দ্য জেন্টলম্যান গেম, এটা একটা সাধারণ বিষয়। ইট ইজ কল্ড, ইট ইজ রিপোর্টেড, ইট ইজ সেড, এগুলা এগুলা যে সাধারণ বিষয়। আর যখন কি হয়, কোনো একটা কাজ করা হয় যে অতীতে করা হয়েছিল এবং বর্তমানে সেটার এফেক্ট রয়ে গেছে বা একটা প্রভাব রয়ে গেছে, শেষ তখন কি আমরা ইউজ করি, হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভি থ্রি। এখন এখানে কি হয়েছে, দেখা গেছে আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন দেই নাই, ভি থ্রি কিন্তু ঠিকই দিছি, ভি থ্রি ঠিকই দিছি, কিন্তু হ্যাভ বিন হ্যাজ বিন দেই নাই। এর কারণটা হচ্ছে, পরে দেখো পরে কি হচ্ছে, হ্যাভ আর্ন লিখছি। হ্যাভ আর্ন কেন লিখছি, কারণ হচ্ছে এখানে সো ফার আছে। এখন সো ফার হলে কিছু জিনিস আছে, কিছু ওয়ার্ড আছে, কিছু ওয়ার্ডস এন্ড ফ্রেজ আছে যেগুলো হলে আমরা বুঝতে পারি ওইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কি কি, সো ফার, টিল নাও, আনটিল নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, তারপরে এগুলা জাস্ট, জাস্ট নাও, নেভার, এভার, টুডে, এগুলা এই কিছু ওয়ার্ড আছে। এই ওয়ার্ড দেখলে আমরা বুঝতে পারি এটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই যে সো ফার কি দেখে বুঝছি কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সুতরাং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে কি করছি আমরা, এটা হ্যাভ প্লাস, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেষ আসে কি, হ্যাভ এস প্লাস ভি থ্রি। তো এখানে হ্যাভ এস দিছি, হ্যাভ দিছি কেন, কারণ দ্য মেসেজ একটা প্লুরাল, প্লুরাল নাম। তো প্লুরাল নাম হলে হ্যাভ হয়, আমরা জানি সিঙ্গুলার হইলে হ্যাজ হয়। তো প্লুরাল নাম হয় হ্যাভ দিছি, ভি থ্রি দিছি, আর্ন, আর্ন করছি। এখন আর এখন বলতে পারি এটা এখানে হইলো, এখানে হইলো না, এখানে এখানে প্রেজেন্ট, এখানে কিন্তু ওই যে এই হ্যাভ বিন আর হ্যাজ বিন প্লাস পাস্ট পার্টিসিপল, ওইটার নামটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ। প্যাসিভ বা প্যাসিভ প্রেজেন্ট পারফেক্ট, এটাকে বলে প্যাসিভ প্রেজেন্ট পারফেক্ট। প্রত্যেকটা প্যাসিভের তো একটা টেন্সের মধ্যে পড়ে। তো ওই টেন্সটা, এই যে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভি থ্রি, ওইটা কিসের মধ্যে, প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ। তো এই প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভের জন্য কি হয়, হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভি থ্রি। তো এখন হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভি থ্রি, আর এখানে দিছি বাট এখানে দেই নাই কেন, এর কারণ হচ্ছে এটা একটা খুবই মোটামুটি কমপ্লেক্স টপিক বলতে পারো, বা কমপ্লেক্স বিষয়, যেটা হচ্ছে রিডিউস রিলেটিভ ক্লজ। তো এই রিডিউস রিলেটিভ ক্লজের কারণে কি হয়, এটা এখন যদি আমি হ্যাভ বিন, হ্যাজ বিন দেই আর ভি থ্রি দিই, তাহলে আর এখানে দিই হ্যাভ প্লাস ভি থ্রি, তখন কি হয় যে মূল ভাব দুইটা পাশাপাশি হয়ে যাবে। এই জন্য আমরা কি করছি, হ্যাভ বিন বা হ্যাজ বিন এটা উঠায় দিছি। এখন এইটা উঠায় দেওয়ার কারণে, হ্যাভ বিন আর হ্যাজ বিন উঠায় দেওয়ার কারণে এটার ভার্ব থাকে না, এটা কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অ্যাডজেক্টিভ কিভাবে হয়েছে, এটা যেটা মেজাজকে মডিফাই করে। ঠিক এই কারণে টেকেনটা কি হয়ে গেছে, টেকেনটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে।
ভার্ব থাকে না। ভার্ব যদি হইতো তাহলে কি হইতো? দুইটা মূল ভার্ব কাছাকাছি হয়ে যেত, যেটা একটা প্রবলেমেটিক বিষয়। তাই আমরা কি করছি? অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাডজেক্টিভ মানে কি? দোষ কোন অবস্থা, সংখ্যা, পরিমাণ। তো এখন দোষ কোন অবস্থা, সংখ্যা, পরিমাণ, এটা কিভাবে? এটা একটা অবস্থা অবশ্যই যে টেকেন, যে পদক্ষেপ নেওয়া অবস্থায়, পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা একটা অবস্থা। এই জন্য টেকেনটা কি একটা একটা অ্যাডজেক্টিভ। আর আমরা কি করছি? এটা হ্যাভ বিন হ্যাজ বিন দেই নাই, এটা উঠায় দিয়ে আমরা এটাকে অ্যাডজেক্টিভ বানাইছি। বানানোর পর এটা যাতে এটা পাশাপাশি দুইটা মেইন ভার্ব যাতে কাছাকাছি না হয়। তো এটা হচ্ছে কারণ। এই যে জিনিসটা আমি বারবার বলতেছি আসলে, কারণ আমি রিলেট করতে পারি। এই জিনিসটা কোনো ইউটিউব ভিডিওতে মানে মানে কোনো এক্সপ্লেনেশন দেওয়া নাই। এই জন্যই আসলে আমার ভিডিওটা বানানো। রুলস নিয়ে ভিডিও তো অনেক আছে, তো এটাই হতো। এটা তো অবশ্যই কি হয়েছে, কারণ কি সোফা অনেক কিছু আছে, আবার বলতেছি সোফার, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, নেভার, এভার, টুডে, এগুলা হইলে কি হয়? এগুলা দেখে আমরা বুঝতে পারি প্রেজেন্ট পারফেক্ট আনসার শেষ গেল। এখন কি হচ্ছে যে ওকে, বাই দ্য গভর্নমেন্ট হ্যাভ আর্নড appreciation from the people, but it is replaced by despair as the majority of the people are paralyzed under the crushing burden of galloping prices. এখন কি হয়েছে? হ্যাঁ, it is replaced by despair, it is replaced by despair। এখন আমি কিভাবে বুঝছি? এই জিনিসটা তো বুঝতে হবে যে কখন কি যে কোন ওয়ার্ডটা বসবে। তো এটা পরীক্ষায় নিজের মাথা খাটায় লিখতে হবে বা চিন্তা করতে হবে। এটার কোনো সমাধান নেই। এখন আমি হয়তো বুঝাই দিতে পারবো, ও এটা এই কারণে, এখানে আর কি বুঝাবো? বাট পরীক্ষার সময় নিজের মাথা খাটায় চিন্তা করতে হবে যে কোন ওয়ার্ডটা বসবে। আমার কাজ হচ্ছে যে ওই ওয়ার্ডটা বসলে ওয়ার্ডের সাথে কি করব? প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ, হ্যাজ, এগুলা। এখন এই ওয়ার্ড বসবে কিনা এটা তো নিজের সেন্স দিয়ে বুঝতে হবে। অনেক স্টুডেন্ট আশা করে যে এইটাও আমি বুঝাই দেব, বা এইটাও স্যাররা মানে কিভাবে একটা জাল করে বুঝাতে হবে। এটা হচ্ছে যদি কমন আসে তাহলে তো ঠিক আছে, আর যদি কমন না আসে তখন তো নিজেই চিন্তা করে বের করতে হবে যে কোন ওয়ার্ডটা বসবে। এটার জন্য অবশ্যই মিনিমাম বেসিক ভোকাবুলারিটা জানতে হবে। তো যাই হোক, তো এখানে কি বসবে? ইট ইজ রিপ্লেসড বাই ডেসপেয়ার। ডেসপেয়ার মানে হচ্ছে হতাশা। তো মানে কি? এটাকে রিপ্লেস বা পরিবর্তন করে দেওয়া হয়েছে হতাশার দ্বারা। এস মানে কারণ, এস দ্য মেজরিটি অফ দ্য পিপল কি হয়েছে? এখন এখানে এটা কেন হচ্ছে রিপ্লেস করে দেওয়া হয়েছে? রিপ্লেস কে করছে? এট লিস্ট এখানে ইটটা যেটা আছে এইটা কিন্তু রিপ্লেস করতেছে না। ইট কি রিপ্লেস হচ্ছে? যে এই যে প্রশংসাটা, এই যে গভর্নমেন্ট যে প্রশংসাটা পাচ্ছে, ওইটা রিপ্লেস হয়ে যাচ্ছে। ইট মানে কি? ওই গভর্নমেন্টের প্রশংসাটা। তো ওই গভর্নমেন্টের প্রশংসাটা কি এখানে কাজ করতেছে? এই সাবজেক্ট হিসেবে এটা এখানে কি কাজ করতেছে? না, এটা এখানে কাজ করতেছে না। সুতরাং এটা কি একটা ইনএক্টিভ সাবজেক্ট। তখন কি হয়েছে? এখন কি দেবে? এই রিপ্লেসের কাজটা কে করতেছে? এটা এখানে নাই, মানে এই লিস্ট সাবজেক্টে নাই। তো এটা পরে আমরা পরে বুঝতেছি। তো এই রিপ্লেস যেহেতু নাই, তাহলে কি হবে আমরা বুঝতে পারতেছি। এখানে আরেকটা ট্রিক্স মানে একটা ক্লু আছে। অ্যাকচুয়ালি ক্লু আছে কি? ইট ইজ 90% অফ দ্য টাইম, 90% অফ দ্য টাইম যদি আমরা ইট ইজ দেখি, আমরা মানে কোয়েশ্চেনে যদি দেখি, আমরা বুঝে ফেলবো কি ইট ইজ এর পরে অবশ্যই একটা V3 দিতে হবে, অথবা পাস্ট পার্টিসিপল দিতে হবে। কারণ এটা মোটামুটি 90% শিওর যে এটা ট্রিক্স যে এটা একটা প্যাসিভ ভয়েস। তো এই জন্য ইট ইজ দেওয়ার পর আমি কি দিছি? V3 দিয়ে দিছি। ইট ইজ রিপ্লেস, এটাকে পরিবর্তন করা হয়েছে। কি পরিবর্তন করা হয়েছে? মানে ওই যে সরকার যে প্রশংসাটা পাচ্ছিল ওইটা কি বদলি হয়ে গেছে? কি দ্বারা? হতাশা দ্বারা বদলি হয়ে গেছে। আচ্ছা, কে বদলি করছে এটা এখন আমরা জানি না। তো এখন এটা পরে লাইন পড়লে হয়তো বুঝবে। অ্যাজ দ্য মেজরিটি অফ দ্য পিপল আর প্যারালাইজড। আবার আবার বলছে, অনেক সময় কিন্তু যে কাজ করতেছে ওটা কিন্তু উচ্চতাকে, যে ইট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম। এখন কে জেন্টলম্যান গেমটাকে, এটাকে জেন্টলম্যান গেম কে বলে? এই লাইনে কিন্তু উত্তর নাই, বাট আমরা বুঝে নেই যে আমরা বলি অথবা মানুষ বলে, এখানে পিপল অথবা উই। তো এখানে কিন্তু উত্তর নাই যে ইট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম। ওইটাকে আমরা সেন্টেন্স পড়ে কিন্তু বুঝতে পারি না যে ইট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম। এখানে সাবজেক্ট মানে কাজ করতেছে কে আসলে। তো যাই হোক, তো এখানে কি হচ্ছে এখন কিন্তু আমরা জানতে পারি না। যাই হোক, তো এখানে ইট ইজ রিপ্লেসড বাই ডিসপ্লেস দ্য মেজরিটি অফ দ্য পিপল আর প্যারালাইজড। এগেইন তাদেরকে প্যারালাইজ করে দেওয়া হয়েছে। এখন এটা কে করছে? প্যারালাইজ করা হয়েছে, ঠিক আছে, বাট তাদেরকে প্যারালাইজ করছে কে? এখন আমরা জানি না, বাট আমরা কি জানি? এটা পরে বুঝতে পারছি আমরা যে দা মেজরিটি অফ দ্য পিপল আন্ডার, ধরো আমরা এটা তো আনসার জানি না। মেজরিটি অফ দ্য পিপল আন্ডার দ্য ক্র্যাশিং বর্ডার অফ প্রাইসেস, যে আমরা দেখে বুঝছি কি মেজরিটি অফ দ্য পিপল। ওকে, আমি ডট মিলাই দুইটা, মানে মেজরিটি অফ দ্য পিপল কি ক্রাশিং বর্ডার, ক্রাশিং বার্ডেনের দামের ক্রাশিং বার। আচ্ছা, ক্রাশিং বার মানে কি? মানে এই যে চাপে, ক্রাশিং মানে
চাপা পিষ্ট হওয়া আর কি। তো এই যে কি কিসের কারণে হয়েছে? দামের কারণে। দামের কারণে কেন হয়েছে এখন আমরা অবশ্যই বুঝতে পারছি, মানে অবশ্যই রিলেভেন্ট ওয়ার্ডটা এটাই, প্যারালাইজ। তো আমরা প্যারালাইজ থেকে কি হয়েছে, অবশ্যই তাদেরকে মানে আমাদেরকে বা মানুষকে প্যারালাইজ করা হয়েছে কিভাবে, মানে যে দামের গ্যালোপিং প্রাইসেস। এখন গ্যালোপিং কেন, গ্যালপ মানে হচ্ছে যে এই যে হু হু করে বা দাম বাড়া, খুব বেশি লাফিয়ে লাফিয়ে দাম বাড়া, ওইটাকে বলে গ্যালোপিং প্রাইসেস। তো এখন গ্যালপ থেকে গ্যালোপিং কেন হইলো? গ্যালপ থেকে গ্যালোপিং হয়েছে কারণ এখানে প্রিপজিশন আছে। প্রিপজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। আচ্ছা, আমরা কি কি ইউজ করছি তখন? আর্ন, তারপরে টেকেন, তো দিস টেকেন, টেকেন, এইমাত্র গ্যালপ ইউজ করলাম, প্যারালাইজ ইউজ করছি। হ্যাঁ, তো এটা দাগ দিচ্ছি পরীক্ষার সময় ঠিক এইরকম, আমি একটা পরে একটা দাগ দিব, তখন আমি বাকিগুলো নিয়ে চিন্তা করবো যে এটা আনসার কি হবে। তো এখন কি হয়েছে যে এখানে হয়েছে গ্যালোপিং, কারণ প্রিপজিশন তারপরে ঠিক পরে ভার্বের সাথে আইএনজি হবে, এইটাই শেষ, গ্যালোপিং প্রাইসেস। তো আমি ডট মিলাইছি যে এটা অবশ্যই প্যারালাইজ হবে, আর এটা কি হবে, গ্যালোপিং প্রাইসেস হবে, যে লাফিয়ে লাফিয়ে দাম বাড়া। এটা ইজি ছিল। ইট ইজ ইট ইজ লার্ন আসছে, ইট ইজ ইট, এখানে কিন্তু ইজ ছিল না, এটা আমি দিছি, আর এইখানে কিন্তু ছিল। তো এখন কি হয়েছে যে ইট ইজ লার্ন দ্যাট দ্য বিজনেস সিন্ডিকেট, এখন এটাই জানা, এখন কি হচ্ছে বিজনেস সিন্ডিকেট, আমি পড়তে থাকি দ্যাট দ্য দ্য বিজনেস সিন্ডিকেট দ্য মার্কেট প্রাইসেস। এখন কি যে ইট জানা যায়, এখানে দুইটা আছে, লার্ন এন্ড কি আছে, রিপোর্ট। আমরা জানা যায় বা খবর হয় যে বিজনেস সিন্ডিকেট কি করে, মার্কেট প্রাইস কে কি করে। হ্যাঁ, আমার কাজটা হয় যে এটা কি, এই যে আমি চিন্তা করি না যে বিজনেস সিন্ডিকেট মার্কেট প্রাইস কি করে, অবশ্যই ম্যানিপুলেট করে। তাহলে অবশ্যই এখানে কি লিখবো, ম্যানিপুলেট। ঠিক আছে। আর এখানে কি যে ইট ইজ লার্নড, তো এখানে ইট ইজ লার্নড কেন, ওই যে এটা কোনো জানা হয়, এটা জানা হয় বা এটা আমরা জানি, এটা জানা হয়। তো আমার লার্ন মানে সবসময় না শেখা। আমরা অনেক সময় লার্ন ইংলিশে এই জানা অর্থে ইউজ করি, যে উই গট টু লার্ন দ্যাট হি ওয়াজ ড্রাঙ্ক, যে আমরা জানতে পারি, পরে জানতে পারি যে সে মদ্যপান অবস্থায় ছিল, সে মদ্যপান অবস্থায় ছিল। তো এইটা লার্ন অনেক সময় জানা অবস্থায় ইউজ হয়। তো যাই হোক, তো এটা ইট ইজ লার্ন কেন হয়েছে, ওই যে কে জানে, আমরা এখানে তো এটলিস্ট ইটটা তো কাজ করতেছে না। ইট ইজ মানে কি, মানে এটা তো আমি জানি না, মানে ইটটা কাজ করতেছে না, সুতরাং এটা কি, এটা প্যাসিভ ভয়েস। রাইট হওয়ার্স বারবার প্যাসিভ ভয়েস ঘুরে ফিরে আসে। তো যাই হোক, তো ইট ইজ লার্ন দ্যাট দ্য বিজনেস ইন্ডিকেটর, অবশ্যই ম্যানিপুলেট থেকে ম্যানিপুলেট কেন হয়েছে, কারণ দুনিয়া সবকিছুই যদি প্লুরাল না হয় আর পাস্ট না হয়, তাহলে কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হবে। কখন, যখন একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। এটা কিভাবে বুঝবো, ওই যে কিছু বৈশিষ্ট্য আছে, সবচেয়ে মেইন কমন বৈশিষ্ট্য হচ্ছে যে সাধারণ ঘটনাবলী, সাধারণ বিষয়গুলো, যে আমরা জানি যে বিজনেস সিন্ডিকেট যারা আছে, ব্যবসায়ী সিন্ডিকেট, তারা কি করে, দামটাকে ম্যানিপুলেট করে। তো এই জন্য কি হয়েছে, ম্যানিপুলেট হয়েছে। আচ্ছা, তারপরে কি, অ্যান্ড সো দা রিটেইলার্স, এখন দুইটাই দেওয়া যাবে, ক্যানট কাম, ডু নট কাম। কেন, কেন দেওয়া যাবে না, কারণ হচ্ছে ক্যানট কাম আর ডু নট কাম আমাদের দুইটাই একই মিনিং করে। কারণ হচ্ছে অনেক সময় আমাদের নিজে থেকে ওয়ার্ডটা দিতে হয়। একটা হচ্ছে কাম কি, এখন আমি যদি দেই দ্য রিটেইলার্স কাম আউট অফ দ্য মার্কেট, কাম আউট অফ দ্য ইভিল মেকানিজম, এটা কি সঠিক হবে? হ্যাঁ, যে খুচরা বিক্রেতা যাতে বের হতে পারে এই ইভিল, যে অসৎ উপায় থেকে বের হতে পারে, অবশ্যই না। তারা এমন মানে তারা ম্যানিপুলেট এই কারণেই করে, যাতে রিটেইলারটা বা খুচরা ব্যবসায়ীরা এই ইভেল মেকানিজম বা অসৎ উপায় থেকে, অসৎ যে এই যে রাস্তা থেকে বের হয়ে আসতে না পারে, মানে তারাও একটা এটা বাধ্য হয়ে এটার মধ্যে জিম্মি হয়ে যায়। তো অবশ্যই আমি যদি পজিটিভ একটা ওয়ার্ড দিই, এটা হবে না, কাম দিলে হবে না, আমার কি দিতে হবে, কেন দিতে হবে, অথবা ডু নট দিলে হবে, যেটা ইচ্ছা। তো এই যে আরেকটা বিষয়টা বলে নিই, খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এই যে যখন স্যাররা বোর্ডের খাতা দেখে, তখন কি হয়, তারা অনেকগুলো আনসার নিয়ে বসে। তো এখন এমন মানে অ্যাটলিস্ট গ্রামারের ক্ষেত্রে আমি এটা বলতে পারবো যে এই যে আনসার, শুধু এইটা না, কানেক্টর, তারপরে প্রিপজিশন, প্রিপজিশন সব না, বাট অ্যাটলিস্ট কানেক্টর খুব বেশি, অবশ্যই আছে দুই তিনটা। তো মানে কি, দুই তিনটা আনসার নিয়ে বসে, মানে এমন না যে একটা আনসার যেটা লিখছি ওরা জানে ওইটাই দিতে হবে, দুই তিনটা আনসার থাকে, সম্ভাব্য আনসার থাকে, যেটা একটা দিলেই মার্ক দিয়ে দেওয়া। তো ঠিক এই কারণেই আসলে ঘাবড়ানোর কোনো কারণ নাই, মোটামুটি রুলস অনুযায়ী দিলে মার্কস আশা করি পাওয়া যাবে বোর্ডে। তো এইটাই আর কি। তো এখানে ক্যানট কাম বা অথবা ডু নট কাম দেওয়া যাবে, কারণ আমি পজিটিভ ওয়ার্ড দিতে পারবো না, কারণ পজিটিভ ওয়ার্ড এখানে অর্থ
পূর্ণ নয়। আর এই জন্য আমার একটা নেগেটিভ দিতে হলে ক্যানট বা ডু নট দিয়ে দিব শেষ। তো cannot come out of the evil mechanism. So some selfish men are reported to have been involved in illegal activities. যখন কি হয়েছে সাম সেলফিশ ম্যান আর অলরেডি এমিজার যখন আমি একটু আগে বলছি যখন এমিজার দেখবো প্যাসিভ রাইট ফর্ম অবস্থা তখন আমরা বুঝে নিব এটা 90% প্যাসিভ ভয়েস। তখন এই জন্য কি হয়েছে এখন কি হয়েছে এই জন্য রিপোর্টেড হয়েছে। এখন কখন হবে না যখন হতে পারে যে এমিজার ওয়াজ দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে যে আইএনজি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হতে পারে। তো এটা নির্ভরশীল যে সেন্টেন্সটা কি মিন করতেছে। তো এখানে আমরা বুঝতেছি সেন্টেন্সটা মিন করতেছে যে এটা খবর হয়েছে, রিপোর্ট করা হয়েছে যে কিছু মানুষ স্বার্থান্বেষী মানুষ কি এই অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত আছে। তো এই কারণে কি হয়েছে এখন এই যে রিপোর্ট করা হয়েছে বা এটা সবাই জানতে পারছে রিপোর্ট করা হয়েছে, মেইন বিষয়টা রিপোর্ট করা হয়েছে। তো এটা কে রিপোর্ট করছে অবশ্যই অ্যাটলিস্ট কে করে নাই এই এখানে একটা গেল কই হ্যাঁ সরি হ্যাঁ যে সাম সেলফিশ ম্যান আর রিপোর্টেড। তো এটা এটলিস্ট মানে ওদের মানে ওরা এটলিস্ট সাম সেলফিশ ম্যান তো রিপোর্ট করে নাই, ওদের বিষয়ে রিপোর্ট করা হয়েছে যে ওরা অবৈধ কাজ করে। তো অবশ্যই সাম সেলফিশ ম্যান তো কাজ মানে এই যে রিপোর্টের কাজটা করে নাই, করছে কি অবশ্যই সংবাদ মাধ্যম বা যারা আছে সরকার যারা আছে। তো এই জন্য কি হয়েছে এখানে অবশ্যই এটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, তাই হয়েছে কি এটা একটা প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হলে আমরা ভি3 দিই বা পাস্ট পার্টিসিপল দিই। এই তো যে রিপোর্টেড টু হ্যাভ বিন ইনভলভড ইন ইললিগাল অ্যাক্টিভিটিস। তো এটাই মোটামুটি ছিল আমার ঢাকা বোর্ড 2026 সালের রাইট ফ্রম ভার্বস। এটা আসলে ট্রায়াল ভিডিও আমি দেখতে চাচ্ছি এই যে আমার এক্সপ্লেনেশনটা একদম ভেঙে ভেঙে একদম ডিপলি একদম ভিতরে গিয়ে আসলে কোনটা কি কারণে হয়েছে কোনটা কোন কি কারণে হয় নাই এই জিনিসটা এক্সপ্লেন করা আসলে মানে এই জিনিসটা আই লাভ টু ডু ইট। আসলে আমার এটা ভালো লাগে এই যে আর রাইট ফ্রম ভার্বস আমার আসলে ফেভারিট টপিক। তো এই জন্য আসলে আমি এই প্রথমেই এই টপিকটা নিয়েছি। আর ঢাকা বোর্ডের কোয়েশ্চেনটা মোটামুটি ইজি হয়, বাট এটা আমার কাছে মনে হয়েছে ইজি, আবার দু একটা একটু কঠিন মনে হয়েছে, বাট ওভারঅল স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন। যাই হোক, তো এমনিতে আমার এই টপিকটা খুবই ফেভারিট। আমি জানি না আমার কাছে মনে হয় এটা খুবই ইজি টপিক, খুবই ইজি টপিক। আর এখন তো এটা 10 মার্ক আছে, এটা ইজি 10 মার্ক আমার কাছে মনে হয়। তো যাই হোক, তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তোমরা যারা এসএসসি সামনে দিবা অথবা এইচএসসি সেম, এসএসসি এইচএসসি তে রুলসটা কিন্তু সেমই, এসএসসি এইচএসসি তে একদমই সেম রুলস। তো সেম রুলস দেখি এইগুলাই ঘুরে ফিরে আসবে বারবার। তো এই জন্য আশা করি এটা কাজে আসবে। এসএসসি হোক এইচএসসি হোক যে লেভেলে হোক এটা কাজে আসবে। তো এখন যদি ভালো লাগে বা অন্য কোনো কোয়েশ্চেন থাকে যে রাইট ফর ওয়ার্ডস নিয়ে বা আরো কোনো ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে বলতে পারো। আর অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সাথে যারা এখনো এটা নিয়ে জানে না রাইট ফর ওয়ার্ডস বা অন্যান্য বিষয় জানে না, আমার ইংলিশ বেসিক্স ক্লাস আছে ওইটা দেখতে পারে। তো আশা করি আমি বোঝাতে পারছি। আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।